দিন কয়েক আগেই আমি সোনাম ওয়াংচুকের অনশন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। নানা তথ্য তুলে ধরে দেখিয়েছিলাম যে পরীক্ষার পেপার লিক কেবলমাত্র অজুহাত, এবং সামনে এই অজুহাতকে খাড়া করে দেশের সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে ডিপ স্টেটের এজেন্টরা। আমি প্রশ্ন করেছিলাম সোনাম ওয়াংচুকের আসল উদ্দেশ্য নিয়ে, তার মুখোশের পর্দা ফাঁস করেছিলাম। আর সেই ভিডিও পাবলিশ হতেই হাজার হাজার মানুষ ব্যক্তিগত আক্রমণ আমাকে করছে, নানা রকম উল্টো পাল্টা গালি দিচ্ছে, কথা বলছে আমি নাকি বিজেপির দালাল, আমি নাকি সোনামকে নিয়ে মিথ্যে মিথ্যে কথা বলছি, তিনি নাকি আসলেই অনেক বড় দেশভক্ত, ইত্যাদি ইত্যাদি। আজ সেই সব প্রশ্নের উত্তর আমি দেব একেবারে তথ্যসহ আমার ভিডিওতে। আমি ফেসবুক ইউটিউব মিলিয়ে প্রায় 10,000-এর ওপর কমেন্ট পেয়েছি। দেখুন, এত কমেন্টের উত্তর হয়তো পরপর দেওয়া সম্ভব নয়, কিন্তু সবার কমেন্টে ঘুরে ফিরিয়ে যে প্রশ্নগুলো উঠে এসেছে সেগুলোই আজ যুক্তিসহ তুলে ধরব। আমি আবারও প্রমাণ করে দেব সোনাম ওয়াংচুক একজন মিথ্যেবাদী এবং দেশদ্রোহী। আর এই যে সিজেপির প্রোটেস্ট, মানে এই আরশোলাদের প্রতিবাদ, এটাও যে ছাত্রছাত্রীদের জন্য কোনো দরদ থেকে নয়, বরং দেশকে অশান্ত করার অসাধু লক্ষ্য নিয়েই কাজ করছে, সেটাও আবার প্রমাণ করে দেব। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি বরং ভিডিওর শুরুতে কয়েকজনের কমেন্ট পড়ি, মানে কী ধরনের কমেন্ট লোকজন করছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। একজন লিখছেন, কোনো দিগন্ত ব্যানার্জি, তিনি লিখছেন, অন্ধভক্ত গদি মিডিয়া কেউ কোনো সমালোচনা করলেই দেশদ্রোহী, গণতন্ত্রের ধাজিয়া উড়িয়ে দিয়েছে। যদিও এই ধাজিয়া উড়িয়ে দেওয়া কোনো বাংলা শব্দ বলে আমার মনে হয় না। আরেকজন লিখছেন, তুই তো প্রথম থেকেই বিজেপির দালাল, তোর বাবাকে প্রশ্ন কর, আমার পরিবার বাবা নিয়ে কথা বলছেন। তুমি কি বিজেপির সমর্থক সোনা? লেখাপড়া করনি বেশিদূর, এই করে তোমার সংসার চলে, এইসব লিখছে। আরেকজন লিখছেন, আপনি নাটক করছেন, কত টাকা পেয়েছেন, লাদাখে সরকার বিরোধী কথা বললেই চীনের দালাল। এরকম অসংখ্য কমেন্ট আমি পেয়েছি যেখানে তারা ব্যক্তিগত আক্রমণ করছেন, নোংরা ভাষায় গালিগালাজ করছেন। আমি সেই প্রশ্নগুলোর কোনো উত্তর দেব না, তবে যারা আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন তাদের আমি জানিয়ে রাখি, আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর মানে মাস্টার্স করেছি এবং 70%-এর বেশি নাম্বার নিয়ে আমি পাশ করেছি। কাজেই কারো দালালি করে আমায় পেট চালাতে হয় না। এবার ব্যক্তিগত নোংরা আক্রমণ এগুলো বাদ দিলে যে প্রশ্নটা পড়ে থাকে সেটা হলো নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টা নিয়ে সাধারণ মানুষ যথেষ্ট ভাবিত। এই বিষয়টা কেউই ভালোভাবে নেয়নি এবং তার প্রতিবাদ হওয়া দরকার আছে বলে আমিও মনে করি। আই রিপিট, আমিও মনে করি। আমি আগের দিনও বলেছিলাম যে এই প্রশ্ন ফাঁসের বিষয় নিয়ে সরকারও কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল। আমি চাইলেই এখন আপনাদের কংগ্রেস আমলে প্রশ্ন ফাঁসের তথ্য তুলে ধরে লজ্জা দিতে পারতাম। আমি তথ্য দিয়ে দেখিয়ে দিতে পারতাম যে কংগ্রেস আমলে এর থেকে অনেক বেশি প্রশ্ন ফাঁস হতো। আপনারা চাইলে আমি একটা অন্য সেপারেট ভিডিওতে এই সংক্রান্ত তথ্য তুলে ধরতে পারি, কিন্তু আজ আমি সেটা করব না। কারণ কংগ্রেস হোক বা বর্তমানে বিজেপির আমলে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া কখনোই কাম্য নয়। আর কেন্দ্রীয় সরকারও কিন্তু সেটাই মনে করে। তাই প্রশ্ন ফাঁসের বিষয়টি সামনে আসার পর সরকারও কিন্তু নড়ে চড়ে বসেছিল। এই সংক্রান্ত তদন্ত হয়, বেশ কিছু গ্রেফতারি হয়। যে সমস্ত শিক্ষক বা এনটিএর ভেতরে যারা কর্মী রয়েছেন, যারা এই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন, তাদের গ্রেফতার করা হয়। পুনরায় পরীক্ষা নেওয়া হয় এবং তার রেজাল্টও বেরিয়ে গিয়েছে 16 তারিখে। 11 লাখের উপর ছাত্রছাত্রী পাশ করেছে নিট পরীক্ষা। সব মিলিয়ে সরকারের তরফ থেকে এই সংক্রান্ত বিষয়ে যা যা করা দরকার ছিল সরকার সেটা করেছে। আগামী দিনে যাতে প্রশ্ন ফাঁসের সমস্যা রুখে দেওয়া যায় সেই নিয়েও কিন্তু উচ্চ পর্যায়ে পর্যালোচনা চলছে, ভাবনাচিন্তা চলছে। কিভাবে আরও নতুন নতুন প্রযুক্তি আনা যায়, কিভাবে পুরো বিষয়টাকেই অনলাইন করে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ককরোচ জনতা পার্টির সদস্যরা এই ঘটনাকে কেন্দ্র করে যা যা করলো, বা যাদের এই প্রতিবাদ মঞ্চে দেখা গেল এবং যে সমস্ত স্লোগান উঠল, তাতে করে গোটা দেশের মানুষের কাছে এটা খুব পরিষ্কার হয়ে গিয়েছে যে পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে যে আন্দোলন ছিল, সেই আন্দোলন আসলে ছিল ডিপ স্টেটের অর্থে পুষ্ট এবং দেশের সরকারকে ফেলে দেওয়ার চক্রান্তের অংশ। আমি দিল্লির প্রতিবাদ মার্চ যেটা ওরা করলো, পার্লামেন্ট মার্চের বেশ কিছু ভিডিও দেখলাম। দেশের গর্ব, দেশের একমাত্র হাইড্রোজেন ট্রেনে তারা পাথর ছুটছে, ঠিক যে কায়দায় কাশ্মীরে পাথর ছোড়ে উগ্রপন্থীরা। কাজেই যারা দেশের সম্পদ এভাবে নষ্ট করে তারাও আমার চোখে সমান অপরাধী এবং তারাও উগ্রপন্থী। এবার আসি সোনাম ওয়াংচুকের কথায়। লোকজন লিখছে, আরে মামনি, তুমি কি বেশি জানো?
তুমি তো জানোই না তিনি কে ছিলেন, তুমি গদি মিডিয়া আরও অনেক কিছু। এবার এক এক করে বলবো। আজ আমি প্রত্যেকটা পয়েন্ট তথ্য সহ তুলে ধরবো। আপনারা আসুন না, তথ্য নিয়ে কথা বলুন, দেখি কীরকম তথ্য নিয়ে আপনারা কথা বলতে পারেন। আমি সোনামকে আগের দিন দেশদ্রোহী বলেছিলাম, সেটা নিয়ে অনেকের সমস্যা হয়েছে। আমি সোনামকে আবারও দেশদ্রোহী বলবো, কারণ তিনি চীনকে আহ্বান জানিয়েছিলেন ভারতে আক্রমণ করার জন্য। দেখুন, দেশ আর সরকার আলাদা, তাই সরকারের সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু যিনি প্রকৃত দেশপ্রেমিক হবেন তিনি আর যাই হোক তিনি চাইবেন না দেশে অন্য কোনো বহিরাগত শক্তি বা কোনো শক্তি আক্রমণ করুক। এটা একমাত্র কমিউনিস্ট আর দেশদ্রোহীরাই চায় ভারত তেরে টুকরে হোঙ্গে, ভারত সে আজাদি। এটা একমাত্র দেশদ্রোহীরাই করবে। ভিডিও দেখুন সেটার। यहाँ के एक फेमस कॉमेडियन हैं जिन्होंने कहा कि जब चीन घुस आता है तो लद्दाख के लोग जान देकर रोकते हैं, मगर अब अगर भारत सरकार हमारे लिए कुछ नहीं कर रहा है तो अगली बार वो आए तो हम उनको रास्ता दिखाएंगे, हम रोकेंगे नहीं। हम जान क्यों दे जब हमारा कोई संरक्षण नहीं हो रहा है। আমি হাজারবার বলবো সোনম ওয়াংচুক দেশদ্রোহী, কারণ বছরখানেক আগে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের চরম সমস্যা চলছে সেই সময় পাকিস্তান সফর করেন এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে নেচে নেচে ভ্লগ বানান আমাদের সোনম ওয়াংচুক। আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখবেন। অদ্ভুতভাবে সোনম একবারও ভারতের নাম নেননি, পুরো সময়টাই তিনি পাকিস্তান পাকিস্তান করে গেলেন। আর লাদাখের কথা অবশ্য বার কয়েক বলেছেন, কিন্তু এমনভাবে বলছিলেন যেন লাদাখ একটা বিচ্ছিন্ন অঞ্চল, ভারতের কোনো অংশ নয়। রইল সেই ভিডিও। I'm here in Islamabad attending the climate change conference Breathe Pakistan organized by Dawn Media in Pakistan, and I presented my views on what can be done in the high Himalayas at this conference. তবে শুধু পাকিস্তান বা চীন নয়, এই সোনামের বাংলাদেশ প্রীতিও কিন্তু ভয়ঙ্কর। লাদাখে ভয়ঙ্কর অশান্ত পরিস্থিতি চলাকালীন সোনামের একটা ছবি ভাইরাল হয় তৎকালীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে। একেবারে গলা জড়াজড়ি করে একদম দাঁত বার করে ছবি হেসে হেসে যাকে বলে। সেই সময় সাংবাদিক নুপুর শর্মা পোস্ট করেছিলেন এবং সোনম ওয়াংচুকের গতিবিধি ছিল সন্দেহজনক, সেটা নিয়ে আরও বহু সাধারণ মানুষ পোস্ট করেন, সরব হন। ভারত সরকারকে অস্থির করার জন্য দীর্ঘদিন ধরেই নানা কাজ করছেন এই ভদ্রলোক। তার বিভিন্ন কার্যকলাপে বারবার এটাই প্রমাণিত হয়েছে তিনি দেশের সরকারকে বিব্রত করতে চান, দেশের সরকারকে অশান্ত করতে চান। আমি 100 বার বলবো সোনাম মিথ্যেবাদী। এর আগের দিন আমি বলেছিলাম যে 3 ইডিয়টস সিনেমাটা সোনামের জীবনের ওপরে তথ্যনিষ্ঠ নয় বা সোনামের লাইফের ওপর বেস করে তৈরি হয়নি। তখন অনেকে বলেছিলেন যে সোনামও নাকি এটা দাবি করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, কিন্তু আমি দেখিয়ে দেব যে সোনাম কখনো কোনো প্রতিবাদ করেননি, বরং তিনি এটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন এবং মানুষকে মিসলিড করেছেন। অনেকেই কমেন্ট করেছেন আমি নাকি মিথ্যে বলছি, অথচ অমিতাভ বচ্চনের কোন বানেগা ক্রোড়পতি শোতে গিয়ে তিনি যখন যান তখন অমিতাভ বচ্চন তাকে সরাসরি প্রশ্ন করেন যে 3 ইডিয়টস সিনেমার র্যাঞ্চো চরিত্রটা কি তাঁর জীবন থেকে ইন্সপায়ার্ড। দেখুন তো, আপনারা নিজেরাই শুনুন তিনি কি জবাব দিয়েছিলেন। एक फिल्म बनी थी जिसका शीर्षक था 3 इडियट्स, जिसमें जो मुख्य भूमिका थी आमिर खान साहब ने निभाई थी उसे फुनसुक वांगडू के नाम से। वो भूमिका शायद आपसे प्रभावित होकर हुई थी, क्या ये सच है? अब अगर आप कहें प्रभावित तो मैं ना नहीं कहूँगा। ज़्यादातर लोग कहते हैं वो आप पे बेस्ड है, तो मैं वो तो नहीं मानता कि वो बेस्ड है। इन्फ्लुएंस्ड या प्रभावित हम कह सकते हैं, मगर फिर मैं नहीं चाहता कि लोग इस देश में किसी भी काम को तब माने जब वो किसी फिल्म से जुड़ी हो। तो ये अगर हो भी तो मुझे कोई गर्व नहीं, ना हो तो मैं इसमें कोई पछतावे की बात नहीं देखता। দেখুন কত বড় ধড়িবাজিনি। ইনি কিন্তু একবারও বললেন না যে সিনেমাটা তার জীবনের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তিনি একবারও স্বীকার করলেন না যে এই গল্পের সঙ্গে তার জীবনের কোনো মিল নেই, বরং তিনি বললেন যে হ্যাঁ সিনেমাটা তার জীবন থেকে ইন্সপায়ার্ড, কাজেই তিনি নিজেকে মহান সাজালেন। আমি হাজারবার বলবো সোনাম ওয়াংচুক মিথ্যেবাদী। কেন বলছি? কারণ এই সিনেমার পরিচালক রাজকুমার হিরানি একটি সাক্ষাৎকারে জানান এই সিনেমাটা তার
ফিল্ম কলেজ, যেখান থেকে তিনি ফিল্ম নিয়ে স্টাডি করেছিলেন, সেখানে একজন বন্ধুর জীবনের চরিত্রের ওপর নির্মিত। দেখুন রাজকুমার হিরানির সেই স্পষ্ট বার্তা, যেখানে তিনি বলছেন যে এই সিনেমাটা কার ওপর ভিত্তিতে তৈরি করা হয়েছিল। जो आमिर का जो कैरेक्टर है वो हमारे फिल्म इंस्टीट्यूट में एक ऐसा कैरेक्टर है, मैं नाम नहीं ले पाऊंगा उसका, पर कि वो एक कैरेक्टर की कहानी है जो फिल्म मेकर बनना चाहता था, उसका एडमिशन नहीं हुआ फिल्म इंस्टीट्यूट में, और एक दूसरा उसका दोस्त था जिसका एडमिशन हो गया, और उसके फादर ने उसको जाने नहीं दिया, कहता तू सिनेमा में नहीं जाएगा, तू इंजीनियर बन। तो ये आदमी उसके एडमिशन पे इंस्टीट्यूट चला गया, उसने अपना नाम बोले मैं उस नाम पे, वो आके वहां पे रहने लगा, और उसका कहना ये था कि यार, और वो किसी को पता नहीं चला, जब वो पास आउट हुआ 3 साल के बाद, तब वो लोगों को पता लगा इसका नाम कुछ और है। तो उसने कहा यार तेरे को सर्टिफिकेट नहीं मिलेगा, तो कहता मैं सर्टिफिकेट थोड़ी आया हूँ, मुझे तो सिनेमा सीखना था, मैंने सीख लिया। So it's a true story. It's a that character is a character. So from वहां से फिर जाता है कि एजुकेशन इज नॉट अ सर्टिफिकेट। শুধু রাজকুমার হিরানি নয়, সম্প্রতি আমির খান স্পষ্ট জানিয়েছেন যখন এই সিনেমার গল্প লেখা হচ্ছিল বা সিনেমাটি তৈরি করা হচ্ছিল, তখন তারা কেউই সোনামের বিষয়ে জানতেন না। অর্থাৎ কি দাঁড়ালো না, এই সিনেমাটা দূর দূর পর্যন্ত সোনাম ওয়াংচুকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখুন আমির খানের সেই ভিডিও। You were inspired by a certain person, Sonam Wangchuk, that's what I'm told. No, that's not true actually. No? No. That is a misconception. Okay. I didn't know about Mr. Sonam at that time when we were doing the film 3 Idiots. তাহলেই বুঝুন কেমন ফ্রড এই সোনাম ওয়াংচুক। আমি তো এই লোকটার মুখোশ তথ্য সহ খুলে দিলাম। যারা আমাকে নানা কটু কথা বলছিলেন, গালি দিচ্ছিলেন, নানা কমেন্ট করছেন লম্বা, তারা পারবেন তো তথ্য সহ এগুলো খণ্ডন করতে? আর বামেদের বড় বড় কথা তো আমি শুনবই না। এই সদ্য 21শে জুলাই গেল, আর এই 21শে জুলাইয়ের দিন আন্দোলন করার জন্য তৎকালীন বাম আমলে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, গুলি খেয়ে মরেছিলেন 13 জন কংগ্রেস কর্মী। আর এই যে আরশোলারা এত বড় আন্দোলন করছে বা দেশ জুড়ে এর আগেও বিভিন্ন সময় ডিপ স্টেটের টাকা খেয়ে কখনো কৃষক আন্দোলন বা কখনো অন্যান্য আন্দোলনের নামে দেশকে অশান্ত করার চেষ্টা হয়েছে, সেই সময়ও কিন্তু কেন্দ্রীয় সরকার যথেষ্ট সংযত আচরণ করেছে। আরশোলাদের আক্রমণেও কোনো গুলি চালায়নি পুলিশ বা সেন্ট্রাল গভর্নমেন্ট। আর চীনে কি হয়েছিল আপনারা ভুলে গেছেন? 1989 সালের 4 জুন চীনের রাজধানী বেজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে গণতন্ত্র এবং মত প্রকাশের দাবিতে আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার ওপর চীনের সামরিক বাহিনী নির্বিচারে হামলা চালায়। পিপলস লিবারেশন আর্মি ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র নিয়ে স্কোয়ারে প্রবেশ করে, ফলে হাজার ছাত্র, যারা খুব কম বয়সী ছিলেন, তারা মারা যান। যারা বলেন মোদি সরকার স্বৈরাচারী, বিজেপি ফ্যাসিস্ট, মোদি হাটাও দেশ বাঁচাও, বিজেপি হাটাও দেশ বাঁচাও, তারা বোধহয় আয়নায় মুখ দেখতে ভুলে গেছেন। তারা হয়তো নিজেদের ইতিহাসটাই ভুলে গেছেন, যে বামেদের ইতিহাস রক্তাক্ত, তাদের হাতে কত রক্ত লেগে রয়েছে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। শেষ করার আগে একটা অনুরোধ করব, আপনারা আমার কাজ নিয়ে প্রফেশনাল জায়গা থেকে যা খুশি বলুন, কোনো সমস্যা নেই। আমার কাজের সমালোচনা করুন, কি করলে আমার কাজ আরও ভালো হবে সেটা নিয়ে বলুন, তাতে কোনো সমালোচনা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু একজন মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা, তার বাবা মাকে গালি দেওয়া, তার বাবা মা নিয়ে কথা বলা, এটা কোনো ভদ্র সুস্থ সমাজের মানুষের লক্ষণ হতে পারে কি? নিজেদের প্রশ্ন করুন, আর উত্তরটা আশা করি পেয়ে যাবেন। আর কি উত্তর পেলেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।